আমাদের প্রতিদিনের একটা নিয়মের মধ্য দিয়ে আমরা চলি। আমরা সবসময় লাইটের সামনে থাকি, লাইটের পিছনে আমরা থাকতে চাই না, কেননা এটাই আমাদের স্বভাব। স্ব অর্থাৎ নিজের, একান্ত, যেটা আমি স্বয়ং, সেটা স্ব। আর বাকি রইল কি? ভাব। তাহলে স্বয়ে স্বযুক্ত ভাব, স্বযুক্ত ভাব, স্বভাব। তা নিজের সাথে, আমার সাথে তাহলে কে যুক্ত আছে? ভাব। এবার এই ভাবটা কিসের ভাব? প্রত্যেক মানুষের ভাব একরকম নয়। যার সাথে যার ভাবের মিল খুঁজে পায়, দেখা যায় অধিকাংশ প্রেমে এই এক ধরনের বিচ্ছেদ তৈরি হয়। একদিন যার জন্য আমার সমস্ত কিছু তার জন্য নির্ধারিত থাকত, সে একটা দিন যদি আমাকে ফোন না করতো তো আমার ঘুম হতো না। একদিন তার সাথে হোয়াটসঅ্যাপে কথা না হলে ভালো লাগতো না। ফেসবুকে তার মুখটা না দেখতে পেলে, তার কোনো পোস্ট না দেখতে পেলে আমার ভালো লাগতো না। আমি রাতের জন্য অপেক্ষা করে থাকতাম কখন তার ফোনটি আসবে। আমি ফেসবুক ঘাঁটি একমাত্র তার প্রোফাইলটা ঘাঁটার জন্য। আমি হোয়াটসঅ্যাপ খুলি তার মেসেজের জন্য। আমি মেসেঞ্জার দেখি তার মেসেজের জন্য। কোনো না কোনো জায়গায় তো তাকে পাবো। কিন্তু সেই মানুষটির সাথে আজ বিচ্ছেদ ঘটে কেন? এখন আর এই মানুষটাকে আর আমার প্রয়োজন নেই। এরকম তো হওয়ার কথা ছিল না। এরকম তো হওয়ার কথা ছিল না, কিন্তু হলো কেন? কারণ সে তার সাথে অন্যর কারোর তুলনা করে ফেলেছে। নয়তো তার ভেতরে যে জিনিসটা তাকে ভালো লেগেছিল সেই জিনিসটাকে সে ভুলে গেছে। এবার আরও অন্যের থেকে ধার করা, বাজার থেকে ধার করা ইত্যাদি, সেগুলো তার ভেতরে জুড়ে দিচ্ছে। আরে বাবা, যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করতে দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা, যাকে ফেসবুকে তার পোস্ট না দেখলে তোমার ভালো লাগতো না, হোয়াটসঅ্যাপে তার মেসেজ না দেখলে ভালো লাগতো না, মেসেঞ্জারে তার মেসেজ না পেলে ভালো লাগতো না, রাত্রিবেলা ঘুমানোর আগে তার ফোন না, তার সাথে কথা না বলে শুতে ভালো লাগতো না, সে মানুষটা আজ কি হলো? এর কারণ একটাই, আমি যে তাকে, তার সাথে পরিচয় কী নিয়ে হয়েছিল, কিভাবে হলো, কেন ভালো লেগেছিল, এটা ভুলে গেছি। এখন বাজার থেকে আমার অনেক বন্ধু বান্ধব জুটে গেছে, অনেক আত্মীয় স্বজন জুটে গেছে, অনেক প্রতিবেশী জুটে গেছে ইত্যাদি। তাদের আমি এখন তার প্রোফাইল দেখার সাথে সাথে অন্য প্রোফাইলও ঘাঁটছি। আমি এখন নিজে ইউটিউব চ্যানেল খুলেছি, আমি এখন ফেসবুকে নিজে চালাতে শিখে গেছি, আমি এখন হোয়াটসঅ্যাপে আরও অনেক বন্ধু পেয়ে গেছি, অনেক গ্রুপের সাথে যুক্ত হয়ে গেছি, মেসেঞ্জারও তাই। তাই তাকে ভুলে গেছি।
এটাই বাস্তব। তাই স্বভাব, স্বযুক্ত ভাব, স্বয়ের সাথে যেন অভাবটা যুক্ত না হয়, তাহলে কিন্তু নিজেই পড়ে থাকবে। এক সময় দেখা যাবে আর নিজেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? অভাবের সাথে যুক্ত হয়ে গেছে, তাই নিজে নেই। তাই একটা সময় গিয়ে দেখবো আমাকে আর খুঁজে পাচ্ছি না, তাও একটা মানুষ ছিল আমার সাথে, যে আমার সাথে কথা বলতো, সে মানুষটাকে আমি হাঁটিয়ে দিয়েছি। সবসময় আমার ইচ্ছা তার উপরে চাপানোর চেষ্টা করেছিলাম, কিন্তু একবারও দেখিনি তারও তো একটা স্বভাব আছে, তারও একটা নিজস্বতা আছে, তার একটা নিজস্ব মৌলিকতা আছে, তার একটা কেমিস্ট্রি আছে, তার একটি রসায়ন আছে, তার একটা ধারাপাঠ আছে, তার একটা স্বাধীনতা যদি নাই থাকবে, তাহলে আমার কেন, আমি তার তার প্রতি এত দায়বদ্ধতা নিয়ে পড়েছি? সে তো কখনো আমার স্বাধীনতার বিরুদ্ধে কখনো হাত বাড়ায় না। সে তার ভালো লাগাটা সে শেয়ার করে, দেখো আমার এটা ভালো লাগে, সে তো বলে না কখনো তোমাকে এইভাবে চুল কাটতে হবে। সে বলেছে আমার ভালো লম্বা চুল ভালো লাগে, সে বলেনি তোমাকে লম্বা চুল রাখতে। তুমি রাখো কি না রাখো সে তোমার ব্যক্তিগত ব্যাপার। ছোট ছোট সংসারে আন্ডারস্ট্যান্ডিং নয়, সমঝোতা করে একটা কাজ করা যায়, একটা অফিসে কাজ করা যায়। যে মালিকের খুব স্বভাব খারাপ, মুখের ভাষা খারাপ ইত্যাদি থাকতে পারে, তার দোষ চারিত্রিক গুণ খারাপ থাকতে পারে, তার মানসিক ভারসাম্যহীন হতে পারে, বা এভরিথিং। তা বলে তো তাকে যদি আমি জেনে শুনে যদি তার সাথে সংসার করতে যেতাম, তো আমি তো জেনে শুনে তার সাথে গিয়েছি, ডিভোর্স হবে কেন তার এখন? আর এখানে তো সেই প্রশ্নই নেই। একজন ভালো, তার সাথে আমি একসাথে থাকার চেষ্টা করছি, ঘর বেঁধেছি, বিয়ে করেছি, কিন্তু এখানে অ্যাডজাস্ট করলে হবে না। সংসারে অ্যাডজাস্ট নেই। যে সংসার অ্যাডজাস্ট হয়ে চলে সেই সংসার কোনো দিনও টেকে না। আগেকার দিনের কথা ছেড়ে দাও, আমাদের মা মা কাকি মাসি এদের কথা ছেড়ে দাও, এরা এক পুরুষে আসক্ত, এক নারীতে আসক্ত, উভয়কে। আমার বাবাও যেমন এক নারীতে আসক্ত, আমার মাও এক এক পুরুষের আসক্ত, কিন্তু এখন বর্তমানে সেটা মিলবে না। কেন? এখন অ্যাডজাস্টের সময় চলে গেছে। এখন স্বাধীনতা দাও, দুজনকে স্বাধীনতা দাও। আমার একটা কথা আছে, আমি এই কথাটা আমার যারা ফ্যান্স, আমাকে যারা ফলো করে, আমার ফলোয়ার্স, এবং যারা আমাকে খুব ভালোবাসে, ব্যক্তিগত যে কোনো একটা সম্পর্কে যে বন্ধন আবার জড়িয়ে ফেলে, দাদা ভাই বন্ধু, এবি প্রিয়, এভরিথিং, সবার তো প্রিয় হওয়া যায় না, আমরা সবার প্রিয় হতে পারি না, আমরা সবার প্রিয় হওয়ার চেষ্টা করি মাত্র। আমরা সবাই চাই সবাই আমাকে ভালোবাসুক, সবাই প্রশংসা করুক, সবাই আমায় তুলে নিয়ে নাচুক, কিন্তু এটা সম্ভব নয়। কারণ আমাকে যে সবাই পছন্দ করবে কোনো কথা নেই। কেন? ওই একটাই গণ্ডগোল সংসারে, সব জায়গায় একটা গণ্ডগোল। আমি সবাইকে আমার মতো করে চালাতে চেষ্টা করছি। আমি ওই জন্য ওই ছেলেটা দেখা গেল আমার সাথে কোনো দিনও ঝামেলা করেনি, কোনো অপমান করেনি, সময় করে চলে, সব কিছু করে, কিন্তু আমি ওকে দেখতে পাই না। ওকে যদি জিজ্ঞাসা করা, আচ্ছা তুমি ওকে ওকে দেখতে পারো না কেন? ওকে তো আমার বেশ ভালো লাগে। আমি এবার চেষ্টা করছি, যেই জেনে যাবো যে ওকে ভালো লাগে, আমি চাইবো ওকে দমানোর চেষ্টা করবো। না না, ও ভালো না, ওকে পছন্দ না। এবার যদি যদি না কথা শোনে, ওর সাথে সম্পর্ক ওর সাথে সম্পর্ক শেষ হয়ে যায়, এর সাথে করে দেবো। একটা বিধি কিস্তি এত জটিলতার মধ্যে দিয়ে সবসময় আমরা এভাবে, মানে কি বলবো, এর
মোকাবেলা করেই চলেছি, কিন্তু পথ আমি খুঁজে পাই না। যে যা সবাই জানি বুঝি একই রাস্তায় চলছে সবাই। কেউ বলছে না আমি এই রাস্তায় যাবো না, ওই রাস্তায়, যেই রাস্তায় যাও না কেন কোনো না কোনো জায়গায় বাঁক আছে, মোড় আছে, গলি আছে, একদম বিদিকিস্তি অবস্থা। সহজ রাস্তায় গেলেও তো সে তার চারিপাশে অনেক বাঁক গলি ইত্যাদি। কীভাবে যে সহজ রাস্তা কোনটা কোনটা সহজ, এমন করে চার রাস্তার মোড় হয়ে পড়ে গেল মাঝখানে, হাত করে মাথা গুলিয়ে যাবে। আরে এবার কোন দিকে যাব, কোনটা সহজ রাস্তা বলা খুব মুশকিল। অতএব জটিলতা হারাও, অভাবকে হারাও, স্বভাবকে ধরো, ভাবকে ধরো। তোমার যে ভাবই থাকুক না কেন, কারোর কালী ভালো লাগে, কারোর মনসা ভালো লাগে, কারো শীতলা ভালো লাগে, কারো শিব ভালো লাগে, কারো কারোর আবার কৃষ্ণ ভালো লাগে, কারোর আবার চৈতন্য, কারো আবার বুদ্ধ, কারো যিশু, কারো মোহাম্মদ। দোষ কোথায়? আরে ভালোবাসুক না একজনকে। আবার একজন এসে আবার সে আবার খুব বড় মাতব্বরি করে করবে যে সব এক, আরও বিশাল মারামারি। আরে সব কী করে হয়, দুধ ছানা পনির হ্যান ত্যান সব এক কী করে হয়, সব তো আলাদা আলাদা পদার্থ। তখন সে বলছে না না, সবই তো একই বস্তু দিয়ে তৈরি, যে ননি, যে ঘি, যে ছানা, যে সন্দেশ, যে মাখন, হ্যাঁ, যে রসগোল্লা, সব তো সেই ছানারই তো তৈরি। একজন আর তার থেকে বেশি জানে, সে বলছে হ্যাঁ রে ঠিকই বলেছে, সেই ছানা তো দুধ থেকে এসেছে। এইবার সেখান থেকে আরও সে প্রশ্ন উঠে গেল। সে বলল না না, সেই দুধ তো সেই ইসের থেকেই এসেছে, পশু থেকে এসেছে। এবার এবার বিচ্ছেদ কিসের দুধ, কোন পশুর দুধ, ছাগলের না গরুর না মহিষের না বাঘের না শুয়োরের? এই দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এবার আবার জাত পাত ইত্যাদি। ও বিরাট এই এই যে কালচার, এই যে এই সিস্টেম বিজ্ঞান চলছে, এই নিয়ে চলছে। তাই বলছে মহাপুরুষরা বলছে স্বভাবে থাকো, নিজের ভাবে থাকো, নিজের ভাবে, কারোর ভাবের দিকে তাকিও না, কারোর ভাবকে নকল করো না। হ্যাঁ, কারোর ভাব তোমার ভালো লাগতে পারে, কিন্তু কারোর ভাবকে খারাপ পোষণ করো না, খারাপভাবে দেখো না। তোমার ওটাকে নাই নিতে পারবো, তাহলে তোমার ওটা পছন্দ হচ্ছে না, শুনছো না। কারোর কথা তোমার শুনতে ভালো লাগছে না, শুনো না। লাইক তাকে দিতে হবে না, কমেন্টসও করতে হবে না, তাকে সাবস্ক্রাইব করতে হবে না। যাকে ভালো লাগছে তাকে তুমি কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো ইত্যাদি, যা খুশি করো, কিন্তু যে করছে তাকে বাধা দিও না। যার যেরকম ভালো লাগে সেভাবে করুক না, দোষ কোথায়? যার যেটা খেতে ভালো লাগে। বাজারে সব রকম বিক্রি হয়, সব কিছুর দোকান আছে, লস্যির দোকান আছে, দুধের দোকান আছে, মাখনের দোকান আছে, পনিরের দোকান আছে। আবার সব যদি একই দোকানে পাওয়া যায় ক্ষতি কী? ভালো তো, আমার তো বাজার ঘুরতে হলো না। তাই অনেক রাত হয়ে গেছে, ভিডিওটি তৈরি করলাম এই জন্যই, যাতে সবার ভালো লাগে। কিন্তু সবার ভালো লাগবে না, কিন্তু আমি বলবো আমার খুব ভালো লেগেছে কথাগুলো বলে। কেন? প্রত্যেকটা কথা আমি নিজে কানে শুনেছি এবং বারবার শুনবো। কেননা এখন যে ভাবটা আমার আছে, যে ভাব নিয়ে আমি কথা বলছি, সেই ভাবটা আর 1 সেকেন্ডের পরে থাকবে না। প্রতি সেকেন্ডে আমাদের ভাব পাল্টাচ্ছে। মহাপুরুষরা এই ভাবের তরঙ্গের সাথে ভেসে যায় না, প্রতিটা ভাবের তরঙ্গের সাথে সাথে
উঠছে নামছে, উঠছে নামছে। যেমন সমুদ্রের ঢেউ বা তরঙ্গ ওঠানামা করে। যে সাঁতার জানে না সে কী করে? ডুবে যায়। আর যে সাঁতার জানে প্রত্যেকটা তরঙ্গের সাথে সাথে ওইভাবে গা দুলিয়ে 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 সাঁতার কাটছে। যে নৌকা চালাতে জানে না সে ওই তরঙ্গে, সমুদ্র তরঙ্গে গিয়ে তলিয়ে যাবে। কিন্তু যিনি জানেন ওই সমুদ্র তরঙ্গে ওই মধ্যে ঢেউয়ের মধ্যে দিয়ে তিনি নৌকা চালাচ্ছেন, নৌকা থেকে ওখানে বসে বসে মাছ ধরছেন বা ইত্যাদি। ঠিক জীবনটাও তাই। জীবন তো একটা হচ্ছে সমস্ত কাল ধরে আমরা দেখব একটা সময় গিয়ে আমরা আমাদের নিজেদের এই তরঙ্গর মধ্য থেকে ওঠানামা করতে 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 আমরা এগিয়ে এসেছি। ঠিক আছে, ওকে গাইস, আবার নেক্সট ভিডিও কখন কিভাবে তৈরি করব আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন, কাছে থাকুন এবং আপনারাই আমাকে মহৎ করে তুলছেন। আপনাদের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি, সত্যি করেছি আপনাদের জন্য আমার জীবন। তো আসুন আমরা প্রার্থনায় যাই। হে আমাদের স্বর্গস্ব প্রীত, তোমার নাম পবিত্র বললে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে সেভাবে আমাদের পৃথিবীতে পূর্ণ হোক। আমাদের প্রতিদিনের আহার আমাদের দিও প্রভু, এবং আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করো। জানতে অজান্তে কখন কোন সময় কোন ক্ষণে অপরাধ করে বসি প্রভু, তা আমি জানি না, তাই আমাদের ক্ষমা করো। আর আমাদের ওপর যারা আপন আপন অপরাধ করে বসে তাদেরও যেন আমরা ক্ষমা করতে পারি, সেই শক্তিও দিও। আর সমস্ত ভার তুমি গ্রহণ করো, সর্বদা তোমার পাদপদ্মে আমাদের ভক্তি রেখো। প্রার্থনা আমাদের একমাত্র ত্রাণকর্তা আমাদের প্রভু কাছে চাই। তথাস্তু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে দয়াল প্রভু, ওং নমঃ ব্রহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাতে সহস্রদা নমস্তুতে। ওং নমঃ শ্রী ভগবতে শ্রী পরমাত্মনে নমঃ। ওং নমঃ শ্রী ভগবতে শ্রী পরমাত্মনে নমঃ। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। লাইটে অনেক ভিডিও করেছি, তাই একটু অন্ধকারে ভিডিও করলাম। কমেন্ট করে জানাবেন। অপেক্ষায় থাকলাম।